এই সিরিয়াল কিলার একটি মেয়েকে অপহরণ করে ধারালো ছুরির সাহায্যে তাকে কাটার চেষ্টা করে, কিন্তু তখন সে দেখে মেয়েটি একদমই ভয় পাচ্ছে না, কাঁদছেও না। এটা দেখে কিলার আরও বড় ছুরি নিয়ে মেয়েটিকে কাটার চেষ্টা করে। সেই বড় ছুরিটি দেখেই মেয়েটি হাসতে শুরু করে। কিলার রেগে গিয়ে জিজ্ঞাসা করে, তুমি হাসছ কেন? মেয়েটি উত্তর দেয়, তুমি আমাকে মারতে পারবে না, কারণ আমার প্রিয়, আমার বয়ফ্রেন্ড তোমার থেকে আমাকে রক্ষা করবে। এই মেয়েটির নাম ডোমিনি। ডোমিনি তার বয়ফ্রেন্ড গৌতমকে স্টেশনে অপেক্ষা করতে দেখছিল। ঠিক তখনই সেই কিলার এসে ডোমিনির মুখে স্প্রে করে তাকে অচেতন করে দেয়। কিন্তু সম্পূর্ণভাবে অচেতন হওয়ার আগেই ডোমিনি হাসে, কারণ সে দেখে তার অন্ধ প্রেমিক গৌতম ওই স্টেশনে আসছে। কিন্তু কিলার দেখতে পায় গৌতম অন্ধ, তাই সে ডোমিনিকে চুপি চুপি তুলে নিয়ে যায়, যা গৌতমের সন্দেহ জাগায়। সে ডোমিনির নামে ডাকতে থাকে। কিছুক্ষণ খুঁজে তার আংটি পেয়ে গৌতম নিশ্চিত হয় যে ডোমিনি বিপদে। এরপর কি হয় চলুন তবে জানা যাক। গল্প শুরু হয় একটি অন্ধকার পরিত্যক্ত স্থানে, যেখানে সিরিয়াল কিলার নির্বাক মেয়েটিকে একটি বিছানায় নিয়ে যায়, তার হাত পা বেঁধে দেয় এবং কথা না বলেই তাকে ছাড়াই তার মাথা গলায় বসিয়ে রাখে। এরপর সে মেয়েটির মৃতদেহ একটি অচেনা জায়গায় ছেড়ে চলে যায়। পরের সকালে পুলিশ এসে তদন্ত করে, পুরো ঘটনাস্থল সুষ্ঠুভাবে চিহ্নিত করে চলে যায়। আমাদের নায়ক গৌতম নামে একটি অন্ধ যুবক ও একই শহরে বসবাস করেন। তিনি একজন রেডিও জকি ডোমিনির অনুষ্ঠান খুবই আগ্রহ করে শুনতেন। ধীরে ধীরে ডোমিনির প্রতি তার ভালোবাসা গড়ে ওঠে, তবে ভালোবাসা একতরফা ছিল। গৌতম খুবই নিবিড়ভাবে শুনতেন কখন কোথায় ডোমিনি যাবে, কি করবেন সে কথা, আর তাই বন্ধু সাহায্যে রাজার সহযোগিতায় ডোমিনির পিছু নিতে থাকেন। একদিন ডোমিনি কোনো বিয়েবাড়িতে হাজির হন। গৌতম গান গেয়ে তাকে ইমপ্রেসের চেষ্টা করেন এবং প্রস্তাব দেন। শুরুতে ডোমিনি অস্বীকার করেন, তবে বারবার অনুরোধে তাকে রাজি হতে হয়। ডোমিনি তাকে বলেন, আমি আগামীকাল একটি নির্দিষ্ট স্থানে যাব, তুমি যদি সেটা খুঁজে পেয়ে সেখানে এসে আমাকে দেখো, তাহলে আমি তোমার প্রেম গ্রহণ করব। পরদিন গৌতম মনোযোগ দিয়ে ডোমিনির রেডিও অনুষ্ঠান শুনেছিলেন। অন্যদিকে রাতের বেলায় ডোমিনি সেই স্টেশনে গৌতমের জন্য অপেক্ষা করছিল। তার ভরসা ছিল গৌতম আসবে। কিন্তু দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরও গৌতম না আসায় সেই মনোরোগী খুনি এসে ডোমিনির মুখে স্প্রে করে তাকে অচেতন করে দেয়। তবে অচেতন হওয়ার আগে ডোমিনি গৌতমকে আসে দেখে তার মুখে হাসি ফোটে। জীবন্ত গন্ধ এবং আবেগপূর্ণ স্মৃতিতে গৌতম বুঝতে পারেন এমনটাই হল। তিনি ডোমিনির দেওয়া পারফিউমের গন্ধ চিনে নেন, কেননা এটি ছিল তার পরিচিত প্রয়াস। সে তার ডাক নামিয়ে ডোমিনিকে একটু কাছে পাবার আশায় আগিয়ে এগোতে থাকেন, কিন্তু কিলার শান্তভাবে ডোমিনিকে কাঁধে তুলে নিয়ে চলে যায়। এই দৃশ্য দেখতে দেখতে রোম খবিলা হয়ে ওঠে গৌতম। তিনি নিশ্চিতভাবে বুঝতে পারেন এটা কোনো সাধারণ ঘটনা নয়। গৌতম সঙ্গে সঙ্গে পুলিশে কল করেন এবং জানান যে ডোমিনিকে ব্যস্তভাবে অপহরিত করা হয়েছে। পরবর্তী পর্যায়ে কিলার ডোমিনির কাছ থেকে জিজ্ঞাসা করেন, তুমি হাসছ কেন, ভয় পাচ্ছ না? ডোমিনি বললেন, আজ আমার জন্মদিন, আর যদি আমি হাসে না বলি তবেই তোমার সঙ্গে আমার যে ভয় নেই, আর আমার জন্মদিনের আগে গৌতম খুঁজে পাবে। এই দৃশ্য শুনে সেই খুনি ডোমিনিকে মেরে ফেলার পরিবর্তে চ্যালেঞ্জ গ্রহণ করেন। কিছুক্ষণ পর কিলার পালিয়ে যান। এরপর তিনি একটি স্পেশাল রোম্যান্টিক পুলিশের ডোমিনির নাম পরিবর্তনে অন্য মেয়েকে আটকানো শুরু করেন। তার হাত পা বেঁধে তার মাথাও গলায় ভেঙে ফেলেন এবং সেই মৃতদেহকে বাইরে ফেলে দেন। পরদিন পুলিশ ঘটনাস্থলে আসে। অফিসার মুথু কমিশনারকে জানায়, ডোমিনির বাবা রক্তক্ষরণ করে নিশ্চিত করেছেন যে মৃতদেহ পাওয়া গেছে তা ডোমিনির নয়। গন্ধ দেখে গৌতমও বুঝতে পারেন এই দেহটা ডোমিনির নয়। গৌতম দ্রুত একজন সাইকিয়াট্রিস্ট সুশীলার কাছে যান এবং বলে যে দামিনী এখনও বেঁচে আছে। ডক্টর সুশীলা তাকে বলেন, এটা হওয়া উচিত নয়, কারণ খুনি মেয়েটিকে অপহরণ করে নিয়ে গেছে এবং পরে তাকে মেরে ফেলে। এরপর দামিনীর ঘটনায় কি হয়েছিল? মনোরোগ বিশেষজ্ঞ সাহস দিয়ে গৌতমকে বলেন, পুলিশ গত 1.5 বছর ধরে তাকে অনুসরণ করছে, কিন্তু এখনও ধরতে পারেনি। হয়তো এবার তুমি তাকে ধরতে পারো। তবুও গৌতম পুলিশের কমিশনারের কাছে সাহায্যের জন্য যায়। একজন কনস্টেবল আকবর তাকে একজন প্রাক্তন পুলিশ অফিসার কমলা সম্পর্কে বলে, যিনি এই মামলায় আগে কাজ করেছিলেন।
কমলার ঠিকানা বের করে গৌতম সঙ্গে সঙ্গে তার বাড়িতে পৌঁছে দামিনীর সম্পর্কে সব কিছু বলে, কিন্তু কমলা তাকে এখানে আসতে নিষেধ করেন এবং অদ্ভুতভাবে কথা বলতে শুরু করেন। আসলে একটি দুর্ঘটনায় কমলা তার 2 হাত ও পা হারান। এরপর থেকে তাকে হুইল চেয়ারে বসে থাকতে হয়। এতে রেগে গিয়ে গৌতম তাকে চড় মেরে সেখান থেকে বেরিয়ে যায়। অন্যদিকে পুলিশ সেই যৌনকর্মীর এলাকায় পৌঁছে একজন মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। মহিলা বলেন, গত রাতে রানী আমাকে ফোন করে বলেছিল সে তার একজন গ্রাহকের সঙ্গে আছে। গ্রাহক তাকে কোথাও একটি ভালো গাড়িতে নিয়ে যাচ্ছিল। লোকটা দেখতে ভালোই ছিল। এমন তথ্য সংগ্রহ করে পুলিশ বুঝতে পারে যে খুনি একজন ধনী ব্যক্তি, যার বয়স প্রায় 28 থেকে 30 বছরের মধ্যে। তার 1 বা 2টি বিলাসবহুল গাড়িও থাকতে পারে। সেই রাতে কমলা তার মাকে নিয়ে গৌতমের বাড়িতে আসে। এবার সে ঠিক করে গৌতমকে সাহায্য করবে এবং আর কোনো মেয়েকে মরতে দেবে না। কমলা বলে, আমাদের প্রথমে এই মামলার সমস্ত তথ্য সংগ্রহ করতে হবে, যা এখনও সিআইডির কাছে আছে। তাই আমাদের সিআইডি থেকে সব তথ্য আনতে হবে। আসলে সে 1.5 বছর আগে এই মামলায় কাজ করেছিল, তাই সে জানত প্রমাণ এবং বিস্তারিত কোথায় রাখা হয়েছে। কমলার সাহায্যে গৌতম সিআইডির অফিসে পৌঁছায়। যখন গৌতমের আলমারি খোলার সময় হয়, তখন একজন লোক তাকে পেছন থেকে ধরে ফেলে। তখন মুথু অফিসে আসে তার বাড়ির চাবি নিতে। মুথুর কিছুটা সন্দেহ হয়, কিন্তু সেখানে কেউ ছিল না। মুথু চলে যাওয়ার পর জানা যায় কনস্টেবল আকবর সেই দ্বিতীয় ব্যক্তি ছিল এবং সে গৌতমকে লুকিয়ে রেখেছিল। কনস্টেবল আকবর গৌতমকে সাহায্য করে এবং সমস্ত বিস্তারিত কাগজপত্রের একটি জেরক্স কপি তাকে দেয়। যাই হোক, কমলা বাড়িতে বসে কেস স্টাডি করতে গিয়ে খুঁজে পায় মোট 14 জন মেয়ে নিখোঁজ হয়েছে। তার মধ্যে 4 জন যৌনকর্মী এবং বাকি মেয়েরা তাদের নিজ নিজ ক্ষেত্রে খুব সফল ছিল। এইভাবেই একজন মেয়ে রোড থেকে দিব্যি দিনের আলোয় নিখোঁজ হয়। গৌতম পুলিশের দল নিয়ে সব ভিকটিমের বাড়িতে যায় এবং অপহরণের ব্যাপারে জিজ্ঞাসা করে। সবাই বলে বাড়ি ফেরার সময় তার মেয়েটি রাস্তায় কোথাও হারিয়ে যায়। সব শুনে গৌতম সেই সব জায়গায় যায় যেখানে এই মেয়েরা শেষবার দেখা গিয়েছিল। গৌতম লক্ষ্য করে সব অপরাধস্থলে একটি জিনিস ছিল না, একটি ডাস্টবিন। গৌতম এবং কমলা বুঝতে পারে যে মেয়েটি যখন বাড়ি ফিরছিল তখন হয়তো সে ডাস্টবিনের কাছে কিছু দেখে গাড়ি থামিয়েছিল। পাশের বাচ্চাদের জিজ্ঞাসা করলে জানা যায় তারা একটি ছোট কুকুরছানা দেখেছিল। এতে গৌতম এবং কমলা ভবিষ্যৎবাণী করে যে খুনি আগে থেকে একটি কিউট কুকুর কিনে ডাস্টবিনের কাছে রাখত। তারপর মেয়ে যখন কুকুর দেখে গাড়ি থামাতো তখন খুনি বলতো, এই কুকুরটা আমার, একটু দয়া করে এনে দিন। মেয়ে কুকুরটা দিতে গেলে সে তাকে অজ্ঞান করে অপহরণ করত। পরদিন খুনি একই প্ল্যানে আরেক মেয়েকে অপহরণ করতে যায়, কিন্তু ব্যর্থ হয়। কারণ আগের দিন কমলা এবং গৌতম টুইটারে সবাইকে সতর্ক করে বলেছিল যেখানে কুকুর দেখবে সাবধান থেকো। তাই সেই মেয়ে খুনির ফাঁদে পড়েনি। খুনি যখন টুইট দেখে সে এক হ্যাকারকে গিয়ে বলে এই পোস্ট মুছে দিতে। কাজ শেষ হওয়ার পর সে সেই হ্যাকারকেও খুন করে। সেই রাতেই খুনি সেই মেয়েকে অপহরণ করে যে সকালে বেঁচে গিয়েছিল। খুনি মেয়েটিকে নিয়ে গিয়ে আবার হত্যা করে, কিন্তু এবার সে মেয়েটির মাথা কেটে গৌতমের বাড়িতে পাঠিয়ে দেয়, সাথে একটি বার্তা, অ্যাডভান্স হ্যাপি বার্থডে। গৌতম মেয়েটির শরীর থেকে এক অদ্ভুত গন্ধ পায়, তাই সে রাজানা কামকে সাদা ও কালো দুটো শূকর আনতে বলে। রাজানা কাম সেই মতো করে। কমলা বলে মৃত যৌনকর্মীর শরীরেও একই গন্ধ ছিল। তারা সব পিগ ফার্মে গিয়ে তদন্ত শুরু করে। সবাই শূকর খামারে যায় এবং খোঁড়াখুড়ি শুরু করে, কিন্তু কোনো শূকর খামারেই এমন একজন তরুণ মালিককে দেখা যায় না যার চেহারা খুনির সঙ্গে মেলে। এই সময় মুথ্য জানতে পারে যে গৌতম ও তার দল শূকর খামারে প্রশ্ন করতে যাচ্ছে, কারণ মুথ্যু এক ব্যক্তিকে শূকর খামারে পাঠিয়েছিল এবং তাকেও শূকর খামারে যেতে বলেছিল। পর্দার আড়ালে মুথ্যু একটি শূকর খামারে যায় এবং কাকতালীয়ভাবে সেই খামারের মালিকই সেই খুনি যাকে সে এতদিন ধরে খুঁজছিল। পুলিশকে আশেপাশে দেখে খুনি ভয় পেয়ে যায় এবং একজন পুলিশকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে দেয়। এরপর দেখা যায় পুলিশ সেই রুমে বন্দী যেখানে খুনি তার সব কার্যকলাপ চালাত। যখন খুনি সেখানে ছিল না তখন দামিনী এসে পুলিশকে সচেতন করে তোলে এবং তাকে বলে এখান থেকে পালিয়ে যেতে, কিন্তু মুথ্যু বলে আমি পালাতে পারবো না। কিছুক্ষণ পর সেই উন্মাদ খুনি সেখানে এসে মুথ্যুকেও মেরে ফেলে। এদিকে গৌতম ও তার দল সব শূকর খামার খুঁজেও কোনো প্রমাণ পায় না।
কিন্তু কমলা সম্পূর্ণ নিশ্চিত ছিল যে খুনি এই শূকর খামারগুলোর মধ্যেই একটাতে আছে। এর ফলস্বরূপ গৌতম খুব দুঃখিত হয়ে পড়ে এবং সিদ্ধান্ত নেয় যে সে আজ রাতটা একা বাড়িতে থাকবে। কিছুক্ষণ পর সেই সাইকো খুনির গাড়ি সেখানে আসে। গৌতম বুঝতে পারে এটি খুনির গাড়ি, তাই সে ইচ্ছাকৃতভাবে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং হাতে একটি ক্যাকটাস গাছ নিয়ে গাড়ির দিকে যায়। অনেক দূর থেকে রাজনায়কাম খুনির গাড়িকে অনুসরণ করতে শুরু করে। দুজনের মধ্যে দীর্ঘ সময় ধরে ধাওয়া চালে। দুর্ভাগ্যবশত রাজনায়কাম খুনির হাতে খুন হয়। খুনি রাজনায়কামের ফোন থেকে গৌতমকে ফোন করে বলে যে সে দামিনীকে তার জন্মদিনের দিন মেরে ফেলবে। পরদিন গৌতম রাজনায়কামের মৃত্যুর খবর জানতে পারে। এই খবরে সে খুব কষ্ট পায়, কারণ রাজনায়কাম ছিল তার চোখের মতো বিশ্বস্ত। সেই সঙ্গে তার এক প্রকৃত বন্ধু গৌতমকে জানায় যে খুনি তার ডান হাতের একটি ছোট আঙুল কেটে নিয়েছে। এই সব দেখার পর গৌতম কমলা ও তার মাকে বলে যে সে আর কোনো খুনির পেছনে ছুটবে না। কমলা বলে, সরাসরি সেই কলেজে চলে যাওয়া উচিত যেখানে কমলা 1.5 বছর আগে এসেছিল। আসলে সেখানে একজন ছাত্রও খুন হয়েছিল। সেই খুনের তদন্তেই কমলা সেখানে গিয়েছিল। সিসিটিভি ফুটেজ চেক করার পর দেখা যায় একজন সন্দেহভাজন ব্যক্তি যার মুখ ঢাকা। কমলা ও গৌতম সঙ্গে সঙ্গে প্রিন্সিপালের সঙ্গে দেখা করে। তারা জিজ্ঞাসা করে, ভিডিওতে আপনার পাশে বসে থাকা লোকটি কে? প্রিন্সিপাল বলেন, আমি জানি না সে কে, তবে আমি বলতে পারি সে একজন বাঁ হাতি, কারণ সে আমার বাঁ হাত থেকে পপকর্ন নিয়েছিল। এছাড়াও পুরো অনুষ্ঠান জুড়ে তার ডান হাতটি পকেটে ছিল। এই সব শুনে গৌতমের মনে কিছু একটা দাগ কাটে এবং সে সঙ্গে সঙ্গে রাজনায়কামের জিনিসপত্র খুঁজে দেখে। এতে তার স্পষ্ট হয় যে খুনির ডান হাতে ছোট আঙুল নেই। আসলে এটাই ছিল গৌতমের বন্ধুর রেখে যাওয়া ইঙ্গিত। যখন খুনি গৌতমের বাড়িতে এসেছিল তখন গৌতম তার গাড়ির একটি মানচিত্র নিয়ে নেয়। এই মানচিত্রের সাহায্যে সে বিভিন্ন গাড়ি নির্মাতা কোম্পানির খোঁজ করে এবং অবশেষে তারা সফল হয়। একটি গাড়ি কোম্পানি জানায় যে এমন একজন ব্যক্তি আছে যার নাম অঙ্গুলি মাল এবং যার একটি হোটেল ও একটি শূকর খামার আছে। খুনিকে চিনে ফেলার পর কমলা ও গৌতম সেই শূকর খামারে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে যে অঙ্গুলি মাল কিছুক্ষণ আগে বেরিয়ে গেছে। এই সুযোগে গৌতম তার অফিস তল্লাশি শুরু করে। এই অনুসন্ধানে গৌতম একটি মানচিত্র খুঁজে পায় যা সে কমলাকে দেখায়। এখান থেকে দৃশ্য আবার বদলে যায় এবং আমরা আবার দামিনীকে সেই বন্ধ ঘরে দেখি। দামিনী সেখানে একটি মহিলাকে দেখতে পায় যিনি বহু বছর ধরে বন্দী ছিলেন। দামিনী জানতে চাইলে মহিলা বলেন, আমার নাম র্যাচেল। র্যাচেল ছিলেন অঙ্গুলি মালের শিক্ষিকা। অঙ্গুলি মাল এক অনাথ আশ্রমে বড় হয়েছিল। ছোটবেলায় র্যাচেল তাকে শাস্তি দিয়েছিলেন। সেই প্রতিশোধ নিতেই আজ অঙ্গুলি মাল তাকে বন্দি করে রেখেছে। অন্যদিকে কমলা মানচিত্রে ম্যাচস্টিক বসিয়ে গৌতমকে দিক নির্দেশ বুঝিয়ে দেয়। গৌতম আঙুল দিয়ে মানচিত্র মনে রাখে। গৌতম ও কমলা ভাবে তারা গিয়ে দামিনীকে উদ্ধার করবে। কমলা দিক নির্দেশ দেয় এবং গৌতম গাড়ি চালায়। অঙ্গুলিমাল দামিনীকে একটি চেয়ারে বসিয়ে তার শিক্ষিকার র্যাচেলের সামনে বসে। আসলে এই মুহূর্তে অঙ্গুলিমালের শৈশবে সেই ঘটনার পুনরাবৃত্তি হয়। তার শিক্ষিকা র্যাচেল তাকে শাস্তি দিয়েছিলেন কারণ সে তখন হস্তমৈথুন করেছিল। সেই সময় র্যাচেল তাকে প্রতিদিন 60 বার পেটাতেন। অঙ্গুলিমাল শিক্ষিকার সামনে কাঁদতে কাঁদতে বলতে থাকে, শিক্ষিকা, আমাকে ক্ষমা করে দিন, আমি ভুল করেছিলাম। এই নাটকের পর অঙ্গুলিমাল এখন দামিনীকে মারার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই দামিনী তাকে প্রশ্ন করে, যে পুলিশ অফিসারের মৃতদেহ ছিল সে কে ছিল? উত্তরে অঙ্গুলিমাল বলে, যখন আমাকে গ্রেফতার করে কিশোর সংশোধনাগারে নেওয়া হচ্ছিল তখন সে আমার সঙ্গে খারাপ কিছু করেছিল, তাই আমি তাকে মেরেছিলাম। এমন সময় গৌতম আর কামলা ঘটনাস্থলে পৌঁছে যায়। তারা ভিতরে যেতেই ফ্যাক্টরির অ্যালার্ম বেজে ওঠে। সেটা জানতে পেরে অঙ্গুলিমাল গৌতমকে মারতে যাচ্ছিল, তখনই এলাকায় বিদ্যুৎ চলে যায়। আসলে কামলার মা ইচ্ছাকৃতভাবে বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিলেন। অন্ধকারে অঙ্গুলিমাল গৌতমকে খুঁজতে থাকে। সে গৌতমকে ডেকে বলে, আমি হেরে গেছি, তুই জয়ী হয়েছিস, হয় আমি তোকে মারব, নয়তো তুই আমাকে মেরে ফেল।
এরপর গৌতম সামনে আসে এবং অঙ্গুলিমাল তাকে পেটের নিচে ছুরি মেরে আহত করে, কিন্তু গৌতমও তাকে একটি তীব্র আঘাত করে অজ্ঞান করে দেয়। অঙ্গুলিমাল অজ্ঞান হয়ে গেলে গৌতম তাকে শিকল দিয়ে বেঁধে ফেলে। এরপর গৌতম দামিনীকে খুঁজে পায় ও তার হাত পা মুক্ত করে। তারা দুজন মিলে পালিয়ে যেতে শুরু করে। সেই সময় অঙ্গুলিমাল জোরে চিৎকার করে বলে, শিক্ষিকা, আমাকে একা রেখে যাবেন না, আমি আর একা থাকতে চাই না। এই কথা শুনে দামিনী তার দিকে চাবিটা ছুঁড়ে দেয়। অঙ্গুলিমাল চাবি নিতে এগিয়ে গেলে তার শিক্ষিকা রাচেল সেই চাবিটা গিলে ফেলে। তখন অঙ্গুলিমাল তার দিকে এগিয়ে যায় এবং রাচেলের পেট ছিঁড়ে শিকল থেকে নিজেকে মুক্ত করে। কিন্তু যতক্ষণে সে বাইরে আসে ততক্ষণে দামিনী, গৌতম ও কামলা এলাকা ছেড়ে চলে যায়। পরের দিন পুলিশ দামিনীকে সাংবাদিকদের সামনে আনে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দামিনী বলে, আমি ওই লোকটিকে কোনো উন্মাদ খুনি হিসেবে দেখিনি। আমি একজন ছোট শিশুকে দেখেছিলাম যাকে সবাই একা ফেলে দিয়েছিল। তার একাকিত্বকে ব্যবহার করা হয়েছে। যদি আমি তার মা বা বোন হতাম তাহলে হয়তো তাকে এত ভালোবাসা দিতাম যে সে কোনোদিন খুনি হয়ে উঠত না। এইভাবেই সে তার সহানুভূতি প্রকাশ করে। অঙ্গুলিমালও এই সাক্ষাৎকারটি দেখছিল। সে বুঝতে পারে এবার কেউ তাকে বুঝেছে, কেউ তাকে ভালোবাসার চোখে দেখেছে। এরপর সে একটি পাহাড় থেকে লাফিয়ে পড়ে, নিজের ভুল ও পরাজয়ের জন্য আত্মহত্যা করে। এইভাবেই আজকের সিনেমার সমাপ্তি ঘটে।